সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজি শারমিন আমার চ্যানেল থেকে। শুরুতে বলে নিচ্ছি, আশা করি অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অধিকাংশই করেননি যা দেখতে পাচ্ছি, কারণ আমার ফেসবুকের তুলনায় আমার ইউটিউব অবশ্য অনেক পরে শুরু হয়েছে, সাবস্ক্রাইবার অনেক কম। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন দ্রুত পেয়ে যান। তো আজকে আমরা আছি এক্স ফাইলস নিয়ে। এক্স ফাইলস অনেক পুরনো কাহিনী শুনবো, একটা আমাদের দেশে ঘটে যাওয়া খুবই পুরনো কাহিনী। আপনারা অনেকেই হয়তো এই ঘটনাটির কথা জানেনই না। কয়েক বছর আগে, যেহেতু আমি এক্স ফাইলস নিয়ে কাজ করেছি দীর্ঘ সময় ধরে, আমি কিছু হত্যাকাণ্ডের গল্প সংগ্রহ করেছিলাম। তো সেখান থেকে আজকে আপনাদের যে কাহিনীটি শোনাবো তার নাম হচ্ছে চারুবালা হত্যা মামলার কাহিনী। আসুন তাহলে এক্স ফাইল শুরু করি। আজকের সত্য ঘটনার নাম চারুবালা হত্যা মামলার কাহিনী অথবা চারুবালা হত্যাকাণ্ড। তো যাই হোক, কাহিনীটি আমি শুরু করছি। ডাকটি চারুবালা আরেকবার শুনল, পরিচিত কণ্ঠস্বর, অথচ কে ডাকছে বুঝতে পারছে না সে। স্বামীর দেশে তাকে এত রাতে কে ডাকাটাকি করবে? স্বামী কার্তিক চন্দ্র বাড়িতে নেই, কাঁচামাল কিনতে দূরের হাটে গিয়েছে, আজ সে ফিরবে না। ঘুমোবার আগে তার শরীর ছমছম করছিল। সন্ধ্যায় চারুবালার শ্বশুর সুনীল চন্দ্র বাইরে হাঁটাহাঁটি করছিল। সে পায়ের আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে চারুবালা ডাকটি আবারও শুনল, বৌমা, বৌমা, দরজাটা একটু খোলো তো। কে? বাবা। কি হয়েছে, শরীর খারাপ? না মা, পানি খাবো, খুব তেষ্টা পেয়েছে। চারুবালা আর কিছু ভাবার অবসর পেল না। শ্বশুরকে নিরাপদ না ভেবে এমন পাপ সে করতে চায়নি। অবিন্যস্ত শাড়ি ঠিকঠাক করে সে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। পঞ্চাশোর্ধ্ব সুনীল চন্দ্র ঘরে প্রবেশ করে বিছানার একপাশে বসে পড়ল। চারুবালা হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে পেতলের একটি গ্লাসে পানি এনে শ্বশুরের দিকে বাড়িয়ে দিল। পানি দেবার সময় তার বাহু থেকে সরে যাওয়া ফর্সা হাতের দিকে সুনীল চন্দ্র ক্ষুধার্তের মতন তাকিয়ে বলল, চারু, বুকের বাম দিকটায় না একটু ব্যথা করছে, তেল মালিশ করে দিবা? শ্বশুরের মুখে চারু ডাক শুনে সে একটা অগ্রিম আশঙ্কায় বুক কেঁপে উঠল। চারুবালা কোনো কথা না বলে মুখ কালো করে ফেলল। পানির গ্লাসটি সরিয়ে নেবার সময় সুনীল চন্দ্র চারুবালার ডান হাতটি সজোরে ধরে টান মেরে তাকে তার বুকের উপর ফেলে দিল। মুহূর্তে চারুবালা রাত দুপুরে শ্বশুরের পানি খাবার কুমতলব বুঝতে পারল। বুড়ো শ্বশুরের থাবা থেকে নিজেকে বাঁচিয়ে আঁচলে মুখ ঢেকে চারুবালা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি ঘর থেকে বেরিয়ে যান, নইলে আমি বেরিয়ে যাব। সুনীল চন্দ্র দ্বিতীয়বার ছোবল না মেরে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার আগে বলল, এসব কথা আর কাউকে বলবি না। বললে পরের কথাটা চারুবালা শুনতে পেল না। না শুনতে পেলেও শ্বশুরের তুই তুই করে বলা কথার ভঙ্গি তাকে ভয়ের দিকে ঠেলে দিল। সেদিন সারা রাত চারুবালার ঘুম হয়নি। বারবারই মনে হয়েছে মেঘমুক্ত নীল আকাশে অশুভ একটি মেঘ ছায়া বিস্তার করছে। তার জীবনে কোনো পাপ নেই, তবু কেন কলঙ্কের সূচনা হলো? চারুবালা ফুলে ফুলে কাঁদতে লাগলো। এর পরদিন কেটে গেছে। সে মন থেকে সে রাতের ঘটনা মুছে ফেলতে চেষ্টা করছে। কলঙ্কের ভয়ে স্বামী কার্তিক চন্দ্রের কাছে শ্বশুরের কুমত্তবের কথা বলেনি। এরপর অন্য একদিনের ঘটনা। বাড়ির ভেতরের পুকুরে সে দীর্ঘ সময় ধরে গোসল করছিল। হঠাৎ লক্ষ্য করলো পুকুরের অন্য পারে একটি গাছের আড়াল থেকে তার শ্বশুর তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। চারুবালার চোখে চোখ পড়তেই ছায়ামূর্তিটি সরে গেল। একটি অজানা আশঙ্কায় তার মন কেঁপে উঠল। সে রাতে সুনীল চন্দ্র তার উপর দ্বিতীয় ছোবল হানল। অন্য দিনের মতো কার্তিক চন্দ্র বাড়ি ছিল না, দূরের হাটে গিয়েছে, ফিরতে রাত হবে। সুনীল চন্দ্র তা জানত। সে সুযোগের অপেক্ষায় ছিল। পিতা পুত্রের সংসারে নতুন পুত্রবধূ ছাড়া আর কেউ নেই। রাধা নামের কাজের মেয়েটি সন্ধ্যা পর্যন্ত ঘর সংসারের কাজ সেরে বাড়ি চলে গিয়েছে। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। চারুবালা ভাত বেড়ে শ্বশুরকে খেতে ডাকলো। ভাত খেতে এসে সুনীল চন্দ্র না হাসার কথায়ও কয়েকবার হাসলো। চারুবালা এর ভঙ্গিতে শ্বশুরকে কখনো হাসতে দেখেনি। হাসির ধরন দেখে তার গা জ্বালা করতে লাগলো। লোকটা দিন দিনই বেহায়া হয়ে উঠছে। ভাত খেয়ে উঠে সুনীল চন্দ্র গল্প করার ভঙ্গিতে বিছানায় বসলো। দূরে বসে হারিকেনের আলোতে চারুবালা স্বামীর ছেঁড়া একটি শার্ট সেলাই করছিল। সুযোগ সন্ধানে সুনীল চন্দ্র বেশ খানিকক্ষণ অতিবাহিত করবার পর এক গ্লাস পানি চাইল। পানির গ্লাস শ্বশুরের হাতে দিতেই ধূর্ত শ্বশুর গ্লাস ছেড়ে তাকে ধরে ফেলল। ইজ্জত আর ধর্ম যার পরম ধন, চারুবালা সেই টাইপের মেয়ে। সে নিজেকে রক্ষা করার জন্য জোর খাটিয়ে ব্যর্থ হয়ে শেষে শ্বশুরের ডান হাতে তীক্ষ্ণ দাঁতের কামড় বসিয়ে দিল। নিজেকে মুক্ত করে ঘর থেকে বের হয়ে গেল সুনীল চন্দ্র। যাবার আগে রাগে গড়গড় করতে করতে বলল, এই কথা কাউরে বললে প্রাণে মাইরা ফেলবো। অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চারুবালা ভাবল, মইরা যাবো, তবু নিজের পেটে আর কথা রাখুম না। আজ রাইতেই ওনারকম। কার্তিক চন্দ্র বাড়িতে এসে সব শুনলে। তারপর বলল, এই বিষয় আর মুখ খুইল না, গ্রামে তাইলে আর মুখ দেখাইতে পারবো না। স্বামীর কথায় ভরসা না পেয়ে সে কেঁদে কেঁদে ছন্দাকে সব খুলে বলল। মহেন্দ্রর স্ত্রী ছন্দা। ছন্দা বলল, তুমি আমাকে আগে কও নাই কেন? আমি একটা ব্যবস্থা করতাম।
চারুবালা মুখে আঁচল চেপে ছন্দাকে এ কথা কাউকে বলতে নিষেধ করলো। মাইয়া মাইনছের এত দুঃখের জীবন কেন বৌদি? ছন্দার বড় বড় চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তে লাগলো। চারুবালা খুন হলো রাত 10টায়। তখন চৈত্র মাস। আজ কয়েকদিন যাবৎ অসহ্য গরমে শিউলিঝরা গ্রামের মানুষ অস্থির হয়ে উঠেছে। টিনের ঘরে শুয়ে বসে থাকা আরো কষ্ট। চারুবালা বাইরে ছাতিম গাছের নিচে বসে স্বামীর জন্য অপেক্ষা করছে। এখানটি বেশ অন্ধকার। সে শরীরের কাপড় আলগা করে বসে আকাশ পাতাল ভাবছে। তার শ্বশুর সন্ধ্যার দিকে বাইরে গেছে, ফিরতে একটু দেরি হবে। কিন্তু চারুবালার ভাবনার জাল হঠাৎ ছিঁড়ে গেল। সামনে একটি ছায়ামূর্তি দেখে সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো। তার শ্বশুর সুনীলচন্দ্র তাকে উঠতে দিল না। দ্বিগুণ শক্তিতে বাধা প্রতিহত করে সে ঘরে এসে ঘি লেটে দেবার আর সুযোগ পেল না। সুনীলচন্দ্র দৌড়ে এসে তাকে জাপটে ধরে প্রাণপণে বলাৎকার করার চেষ্টা করতে লাগলো। প্রাণের মায়া ত্যাগ করে চারুবালা শ্বশুরের হাতে জোরে কামড় বসিয়ে দিল। বাধাপ্রাপ্ত হয়ে নরাধম সুনীলচন্দ্র তার গোপনাঙ্গে শকুনের মতন খামচে ধরল। চারুবালা এবার মরণপণ লড়াই করে উঠে দাঁড়ালো। পাষণ্ড কুকুর সুনীলচন্দ্র ব্যর্থ হয়ে জ্বলে উঠে পেতলের শক্ত গ্লাস দিয়ে সজোরে চারুবালার মাথায় উপর্যুপরি আঘাত করতে লাগলো। জ্ঞান হারালো হতভাগী চারুবালা। অল্প সময়ের মধ্যেই সুনীলচন্দ্রের নির্মম আঘাতের গায়ের একটি কিশোরী বধূ মৃত্যুর কোলে ঢলে পড়ল। কিন্তু সুনীলচন্দ্রের ষড়যন্ত্রের ফলে শিউলিঝরা গ্রামের মানুষ জানল চারুবালা আত্মহত্যা করেছে। শিউলিঝরা গ্রামের কার্তিক চন্দ্র দাসের স্ত্রী চারুবালা বিষ পানে আত্মহত্যা করেছে। উক্ত গ্রামের কেদার দাস গত 27/8/84 সালের এই তারিখে বেলা 1:30 থানায় হাজির হয়ে এ মর্মে সংবাদ দিলে তার উপর ভিত্তি করে আম্রপল্লী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয় এবং সহকারী দারোগা সতীশ বড়ুয়াকে এই মামলা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তিনি 29/8/84 তারিখ 9:15 সময় ঘটনাস্থলে শিউলিঝরা গ্রামের মৃতা চারুবালার শ্বশুর সুনীল দাসের বাড়িতে উপস্থিত হয়ে মৃতা চারুবালার সুরথাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি লাশের সৎকার করার নির্দেশ দিলে মৃতার স্বামী কার্তিক চন্দ্র দাস ও শ্বশুর সুনীল দাস মৃতা চারুবালার লাশ চিত্রা নদীতে ডুবিয়ে দেয়। মৃতার ভাই নিখিলেশ মৃতা চারুবালার মৃত্যুতে সন্দেহ থাকায় উক্ত ঘটনা সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করলে জেলা ম্যাজিস্ট্রেট মৃতার লাশ সুরথালের প্রস্তুত করার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। ম্যাজিস্ট্রেট জনাব শমশের আলী 29/8/84 তারিখ বেলা 10টার সময় তালতলা ফেরিঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে মৃতার ভাই নিখিলেশের শনাক্ত মতে চারুবালার লাশের সুরথাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ডাক্তার সৈয়দ আহমেদ চারুবালার লাশের ময়না তদন্ত করে কেমিক্যাল পরীক্ষার জন্য ভিসেরা প্রেরণ করেন এবং কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ময়না তদন্ত রিপোর্ট প্রদান স্থগিত রাখেন। কেমিক্যাল পরীক্ষক উক্ত ভিসেরা পরীক্ষা করে তাতে কোনো বিশেষ চিহ্ন দেখতে পাননি বলে জানান। ময়না তদন্তের রিপোর্ট এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরথাল রিপোর্ট থেকে মৃতের ডান চোয়ালের চামড়া থ্যাতলানো এবং ডান রানে লালচে দাগ দেখা যায়। উক্ত ঘটনার বিষয় তদন্ত করে জানা যায় যে চারুবালাকে তার স্বামী কার্তিক চন্দ্র দাস এবং শ্বশুর সুনীল চন্দ্র দাস মারধর করার ফলে তার মৃত্যু হয়েছে এবং মারা যাবার পরে প্রকৃত ঘটনা গোপন করে বিষ পানে আত্মহত্যা করেছে বলে সাজিয়ে উক্ত আসামিদের যোগসাজশে কেদার দাসকে দিয়ে আম্রপল্লী থানায় মিথ্যাভাবে উল্লেখিত অপমৃত্যু মামলা রুজু করেছে। সে কারণে দারোগা বাসুদেব মিত্র নিজে বাদী হয়ে আসামি কর্তৃক চন্দ্র দাস, সুনীল দাস এবং কেদার দাসের বিরুদ্ধে 302/201 ধারার অভিযোগে এজাহার প্রদান করেন। এজাহারের ভিত্তিতে অত্র মামলা রুজু হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উক্ত দারোগা বাসুদেব মিত্র মামলাটি তদন্ত করে সাক্ষ্য প্রদানের ভিত্তিতে উল্লেখিত আসামি সহ মোট 7 জনের বিরুদ্ধে 302/201 ধারা মতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে দায়রা জজ আদালতে এই বিচার কার্য শুরু হয়। আসামি সুনীল দাস এবং কার্তিক চন্দ্র দাসের বিরুদ্ধে 302/34 ও 201/34 ধারার অভিযোগ এবং অপর আসামি কেদার দাস, সুখেন দাস, কালীপদ দাস এবং নিমাই রায়ের বিরুদ্ধে 201/34 ধারার অভিযোগ গঠন করা হয়। অপরপক্ষে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করে। বাদীপক্ষে সাক্ষীদের জেরায় আসামি পক্ষ দাবি করে চারুবালা বিষ পানে আত্মহত্যা করেছে এবং হয়রানি করার কারণে তাদেরকে এই মামলায় মিথ্যাভাবে জড়িত করা হয়েছে। বাদীপক্ষ থেকে এই মামলার সর্বমোট 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অপরদিকে আসামি পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী ছিল না। বাদীপক্ষের একজন সাক্ষী জনাব মোহাম্মদ শমশের আলী ম্যাজিস্ট্রেট 29/8/84 তারিখে এই মামলার মৃতা চারুবালার লাশের সুরতহাল করেন। তিনি বলেন যে উক্ত তারিখে আম্রপালি থানা চারুবালার অপমৃত্যুর মামলার তারিখ 27/8/84
ও সদর থানার 28/8/84 তারিখের 970 নম্বর সাধারণ ডায়েরির প্রেক্ষিতে আসামি কার্তিক চন্দ্র দাসের স্ত্রী মৃতা চারুবালা লাশের সুরথাল তৈরির জন্য তালতলার চিত্রা নদীর ধারে গিয়ে পৌঁছলে তার কাছে মৃতার ভাই নিখিলেশ এবং মামাতো ভাই শৈলেন দাসের শনাক্ত মতে তাদের সাহায্যে মৃতার দেহ ওলটপালট করিয়ে সুরথাল প্রতিবেদন তৈরি করেন এবং আম্রপালি থানার দারোগা কোরবান আলী ও সদর থানার কনস্টেবল রফিকুল ইসলাম, কনস্টেবল শের আলী এবং স্থানীয় গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। তিনি লাশের হাত পা ছেঁড়া, কাপড় পেট ফাড়া ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। তিনি লাশের ডান রানের গুপ্ত স্থানের পাশে লালচে দাগ এবং ডান চোয়ালের চামড়ায় থ্যাতলানো ও লালচে দাগ দেখতে পান। লাশের সমস্ত মুখ ছিল কালো এবং চোখ ছিল ফোলা। ময়নাতদন্তের ভিত্তিতে তিনি লাশ কনস্টেবলের মাধ্যমে সদর মর্গে প্রেরণ করেন। আসামি পক্ষ এই সাক্ষীকে জেরা করে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি। বাদী পক্ষের 2 নম্বর সাক্ষী ডক্টর সৈয়দ আহমেদ 29/8/84 তারিখে মৃতা চারুবালার লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন যে উক্ত তারিখ বিকেল 3টায় কনস্টেবল শের আলী ও কনস্টেবল রফিকুল ইসলাম কার্তিক চন্দ্র দাসের স্ত্রী চারুবালার লাশ তদন্তের জন্য তার কাছে মর্গে নিয়ে আসেন। তিনি ময়নাতদন্তে লাশের নিম্নলিখিত চিহ্নগুলো লক্ষ্য করেন। 1. লাশ ছিল পচনশীল। 2. তার হাত মুখ ছিল পোড়া এবং ঝলসানো, কিন্তু কোনো ফোসকা ছিল না। 3. পেট ছিল ফাঁড়া, ভেতর থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে আসছিল। ফাঁড়া কাটার নিচে কোনো রক্ত জমাট বাঁধা ছিল না। 4. ডান চোয়ালে একটি থ্যাতলানো আঘাতজনিত জখম এবং তার নিচে রক্ত জমাট ছিল। ধুলেও ওই জমাট রক্ত যাচ্ছিল না। খাদ্যনালীর ভেতরে সবুজ রং ছিল, পেটের ভেতরে হজম না হওয়া ভাত ছিল এবং তার জরায়ু ছিল খালি। এই সাক্ষী আরো বলেন যে প্রথম দিকে রাসায়নিক পরীক্ষা সাপেক্ষে মতামত মুলতবি রাখা হয়েছিল। রাসায়নিক প্রতিবেদন প্রাপ্তির পরে তিনি এই মর্মে মতামত প্রদান করেন যে এই ছিল নারী হত্যা এবং আঘাত করে চারুবালাকে খুন করা। তিনি আরো বলেন যে রাসায়নিক পরীক্ষায় তার 1/12/85 তারিখের প্রতিবেদনে তিনি জানিয়েছেন যে মৃতার ভিসেরায় কোনো বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি। আসামি পক্ষ এই সাক্ষী জেরা করে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি। বাদী পক্ষের 3 নং সাক্ষী কনস্টেবল শের আলী বলেন যে তিনি ঘটনার সময় সদর থানায় কর্মরত ছিলেন এবং বর্তমানে আম্রপালি থানায় কর্মরত আছেন। তিনি কার্তিক চন্দ্র দাসের স্ত্রী মৃতা চারুবালা দাসের লাশ তালতলা থেকে সদর মর্গে এনে ডাক্তারের কাছে প্রেরণ করেন। আসামি পক্ষ এ সাক্ষীকে জেরা করতে অসম্মতি জ্ঞাপন করে। এই সাক্ষীর সাক্ষ্য পূর্ববর্তী 1 ও 2 নম্বর সাক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাদী পক্ষের 4 নম্বর সাক্ষী কনস্টেবল রফিকুল ইসলামকে সরকার পক্ষ উপস্থাপন করলে আসামি পক্ষ থেকে তাকে জেরা করতে অসম্মতি জ্ঞাপন করে। বাদী পক্ষের 5 নং সাক্ষী নিখিলেশ মৃতা চারুবালার সহোদর ভ্রাতা। তিনি বলেন যে আসামি সুনীল দাস চারুবালার শ্বশুর চারুবালার সাথে অবৈধ মেলামেশা করতে চাইত, কিন্তু তার বোন চারুবালা তাতে রাজি না হওয়ার জন্য গঞ্জনা শুনত। তিনি আরো বলেন যে 24/8/84 তারিখে তার মা উক্ত বোনকে আনার জন্য আসামি সুনীল দাসের বাড়ি যায়, কিন্তু তাকে আসতে দেয়া হয়নি। তার বাড়ি উক্ত আসামির বাড়ি থেকে 2.5 মাইল দূরে। এই সাক্ষী আরো বলেন 28/8/84 তারিখে আসামি কার্তিক, হরেন ও কেদার দাস রাত 12টার সময় তার বাড়িতে এসে খবর দেয় যে চারুবালা বিষ পান করে আত্মহত্যা করেছে। এই সংবাদ শুনে তার মা কমলা দাসী, বাবা ভজহরি দাস, ভাই মহেন্দ্র আসামি সুনীল দাসের বাড়ি যায় এবং সেখানে তার উক্ত বোনকে মৃত অবস্থায় দেখেন। সাক্ষী আরো বলেন 27/8/84 তারিখ সকালে তিনি নিজে মামাতো ভাই শৈলেন সহ আসামিদের বাড়িতে যান এবং বোনের লাশ দেখেন। লাশের কাপড় তুলে ডান চোয়াল ও পিঠের জখম দেখেন। এই মৃত্যুতে তার সন্দেহ হয় এবং পুলিশের তাকে খবর দিতে বলে আসেন। পরে তিনি ও অন্যান্যরা লাশ খোঁজ করেন এবং শালবনের বাঁকের নিকট লাশ দেখতে পেয়ে সেখান থেকে তুলে আনেন। তখন তার সাথে বৈদ্যনাথ ছিল। তালতলায় লাশ এনে তিনি জেলা ম্যাজিস্ট্রেট সাহেবকে ঘটনা লিখিতভাবে জানালে তিনি 2 জন পুলিশ সহ লাশের নিকট ম্যাজিস্ট্রেট শমশের আলী সাহেবকে প্রেরণ করেন। এই সাক্ষী আরো বলেন যে কিরণ ভৌমিক এই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল, কিন্তু তিনি শুনতে পান যে আসামিরা তাকে ভারত পাঠিয়ে দিয়েছে। আসামি পক্ষের জেরায় এই সাক্ষী বলেন লাশের সুরথাল করে পুলিশ যখন এর সৎকারের নির্দেশ দেয় তখন তিনি ঘটনার বাড়িতে যান। লাশের গায়ে তিনি কোনো আঘাতের চিহ্ন দেখেননি বা শালবনের বাকি তিনি মৃতার লাশ পাননি। এই মর্মে আসামি পক্ষের দাবি তিনি প্রত্যাখ্যান করেন। আসামিদের শত্রু পক্ষীয় লোকের কুপরামর্শে তিনি মিথ্যাভাবে আসামিদেরকে এ মামলায় জড়িত করেছেন। আসামি পক্ষের এই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে নাড়া দিতে বা তার নিকট থেকে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি। এই সাক্ষীর সাক্ষ্য 1 নম্বর সাক্ষী এবং পূর্ববর্তী সাক্ষীদের সাক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সাক্ষী বলেছেন যে এই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী কিরণ ভৌমিককে আসামিরা ভারতে পাঠিয়েছে। আসামি পক্ষ জেরার এই সাক্ষীর এই দাবিকেও চ্যালেঞ্জ করেনি।
বাদীপক্ষের 6 নং সাক্ষী শৈলেন দাস মৃতার চারুবালার মাসতুতো ভাই। চারুবালার লাশ অনুসন্ধানের সময় তিনি 5 নম্বর সাক্ষী নিখিলেশের সাথে ছিলেন এবং চিত্রা নদীর শালবনের বাঁকের কাছে লাশ দেখতে পেয়ে সেখান থেকে লাশ তুলে নৌকা করে তালতলায় নিয়ে আসেন। তিনি আরো বলেন যে কার্তিকের পিতা আসামি সুনীল দাস চারুবালাকে বেইজ্জতি করবার চেষ্টা চালায় এবং এ কুপ্রচেষ্টা প্রতিহত করলে তাকে খুন করা হয়। এ সাক্ষী আরো বলেন কিরণ ভৌমিক ঘটনা দেখেছে, কিন্তু আসামিরা তাকে ভারতে লুকিয়ে রেখেছে। আসামি পক্ষের জেরায় এই সাক্ষী বলেন যে ঘটনার পরদিন সকাল আনুমানিক 10টা-11টার সময় তারা ঘটনাস্থলের বাড়িতে গিয়ে সেখানে 2-3 ঘন্টা ছিলেন। সাক্ষী নিখিলেশের বাড়ি থেকে তার বাড়ি প্রায় 1.5 মাইল দূরে। এই সাক্ষী আরো বলেন যে আসামি সুনীল দাস তার পুত্রবধূ চারুবালাকে বেইজ্জতি করার চেষ্টা চালাতো তা মহেন্দ্রের স্ত্রী ছন্দাও জানত এবং তিনি ছন্দার কাছ থেকে শুনেছেন। সুনীল দাস কোনো সময় চারুবালাকে বেইজ্জতি করতে যেত না। আসামি পক্ষের এই দাবিকে এই সাক্ষী প্রত্যাখ্যান করেন। এই সাক্ষী বলেন যে চারুবালার মারা যাওয়ার পরে তার পিতা আসামি সুনীল দাসের কাছে পূর্ব প্রদত্ত যৌতুকের টাকা দাবি করেছিল এবং সে কিছু টাকাও দিয়েছে। পুরো টাকা না পাওয়ায় আসামিদেরকে এ মামলায় জড়ানো হয়েছে। আসামি পক্ষের এই দাবিতেও তিনি প্রত্যাখ্যান করেন। আসামি পক্ষ সাক্ষীকে জেরা করে অতীতের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে নাড়া দিতে বা তার নিকট তাদের কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি। এই মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষী কিরণ ভৌমিককে আসামিরা ভারতে লুকিয়ে রেখেছে। জানা যায় এই মর্মের জবানবন্দিতেও আসামি পক্ষ চ্যালেঞ্জ করেনি। এই সাক্ষীর সাক্ষ্য 5 নম্বর সাক্ষী নিখিলেশের সাক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আসামি পক্ষের জেরায় তিনি বলেন যে এ মামলায় এজাহার দেওয়ার পূর্বে তিনি কোনো সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেননি। তিনি আরো বলেন যে এ অপমৃত্যু মামলা পূর্ববর্তী সহকারী দারোগা সতীশ বড়ুয়া তদন্ত করেন এবং তিনি লাশের সুরতহাল করার পর লাশের সৎকার করার আদেশ দেন এবং তার লাশ চিত্রা নদীতে ফেলে দেয়া হয়। সঠিক তদন্ত না করে আসামিদের বিরুদ্ধে তিনি অভিযোগপত্র দাখিল করেছেন এবং আসামি পক্ষের এ দাবিকে তিনি প্রত্যাখ্যান করেন। আসামি পক্ষ এই সাক্ষীকে জেরা করে মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে নাড়া দিতে বা তার নিকট থেকে কোনো সুবিধা আদায় করতে সক্ষম হয়নি। উল্লেখিত সাক্ষ্য প্রমাণাদি আলোচনা করে দেখা যায় যে 26/8/84 তারিখে রাত আনুমানিক 10টার সময় আম্রপল্লী থানার শিলুঝাড়া গ্রামে আসামি সুনীল দাসের গৃহে চারুবালার মৃত্যু ঘটে এবং এ বিষয়ে কোনো দ্বিমত নেই। উপরে উল্লেখিত আলোচনা হতে আরো জানা যায় যে আসামি সুনীল দাসের বাড়িতে তার পুত্র কার্তিক চন্দ্র দাস অর্থাৎ মৃতার স্বামীও বাস করে। তারা এই ঘটনার পরদিন আসামি কেদার দাসকে দিয়ে চারুবালা বিষপানে আত্মহত্যা করেছে বলে থানায় সংবাদ জানায়, যার উপর ভিত্তি করে আম্রপল্লী থানায় 27/8/84 তারিখে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয় এবং সহকারী দারোগা সতীশ বড়ুয়াকে দিয়ে 29/8/84 তারিখে লাশের সুরতহাল করিয়ে তার নিকট থেকে লাশ সৎকার করবার নির্দেশ পায়। তারপর লাশের পেট ফেলে লাশটিকে চিত্রা নদীতে ভাসিয়ে দেয়। এই মৃত্যুতে সন্দেহ হয় মৃতার ভাই 5 নম্বর সাক্ষী নিখিলেশ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানালে তার নির্দেশে ম্যাজিস্ট্রেট পুনরায় লাশের সুরতহাল করেন। 1 নম্বর সাক্ষী ম্যাজিস্ট্রেট জনাব শমশের আলী নিজে সুরতহাল করিয়ে চারুবালার লাশের ডান রানের গুপ্তস্থানের পাশে লালচে দাগ এবং ডান চোয়ালের চামড়া থ্যাতলানো লালচে দাগ দেখতে পান, যা আমরা আগেই শুনেছি। আসামি পক্ষ জেরার এই সাক্ষীর উল্লেখিত জখমের বিষয়ে কোনো চ্যালেঞ্জ করেনি। এছাড়াও সাক্ষীকে অবিশ্বাস করার মতো কোনো কারণ পরিলক্ষিত হয় না। বাদী পক্ষের 2 নম্বর সাক্ষী ডক্টর সৈয়দ আহমেদ চারুবালা লাশের সুরতহাল করে অন্যান্য জখম ছাড়াও লাশের ডান চোয়ালে একটি থ্যাতলানো আঘাতজনিত জখম এবং তার নিচে রক্ত জমাট অবস্থায় দেখতে পান এবং অনেক চেষ্টা করে ধুয়েও এই জমাট রক্ত নড়ে না। লাশের ডান চোয়ালে একটি থ্যাতলানো আঘাতজনিত জখমের চিহ্ন দেখতে পাওয়ার ব্যাপারে 1 ও 2 নম্বর সাক্ষী সাক্ষ্য পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2 নম্বর সাক্ষী মৃতার ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরীক্ষাটিতে জানা যায় যে কোনো বিষাক্ত পদার্থ পাওয়া যায়নি। ময়নাতদন্তকারী ডাক্তার 2 নম্বর সাক্ষীর ময়নাতদন্ত করে নিশ্চিত হয়েছেন যে এটি ছিল নারী হত্যা এবং আঘাত করে চারুবালাকে খুন করা। এই 2 নম্বর সাক্ষীকেও অবিশ্বাস করার মতন কোনো কারণ নেই। 1 ও 2 নম্বর সাক্ষীর উল্লেখিত সাক্ষ্য থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে চারুবালা বিষপানে আত্মহত্যা করেনি এবং তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। মৃতা চারুবালার সহোদর 5 নম্বর সাক্ষী নিখিলেশ বলেছেন যে আসামি সুনীল দাস তার বোন চারুবালার সাথে অবৈধভাবে মেলামেশা করতে চাইতো এবং তার বোন তাতে রাজি না হওয়ার জন্য তাকে খুন করা হয়। এই সাক্ষী ছাড়াও জেরায় বলেছে যে ইতিপূর্বে তিনি মৃতার অপর ভাই মহেন্দ্রের স্ত্রী ছন্দার কাছ থেকে শুনেছিলেন যে চারুবালার শ্বশুর তাকে নানাভাবে বেইজ্জতি করবার চেষ্টা করত এবং ছন্দা তা চারুবালার কাছ থেকে শুনেছেন। বহুজনার নৈতিক চরিত্র এবং নারী ঘটিত কলঙ্ক সম্পর্কে অপবাদ ছড়াতে পারে, কিন্তু অকাট্য সত্য না হলে আসামি সুনীল দাসের মতো কোনো শ্বশুর তার পুত্রবধূ চারুবালার উপর তার যৌন ক্ষুধা চরিতার্থ করবার
প্রয়াসে লিপ্ত ছিল এমন কথা 5 ও 6 নম্বর সাক্ষী বা অন্য কেউ, এমনকি সুনীল দাসের চরম শত্রু বলতে পারত না। ম্যাজিস্ট্রেট সুরথাল করার পর চারুবালার লাশের ডান চোয়ালে থ্যাতলানো লালচে দাগ যুক্ত আঘাতের চিহ্ন ছাড়াও তার ডান রানের লালচে দাগ দেখতে পেয়েছিল, যাকে বিশ্লেষণ করলে দেখা যায় শ্লীলতাহানির প্রয়াসকে প্রতিহত করার সময় চারুবালার গুপ্ত স্থানের পাশে আঘাত করা হয়। এমন স্থানে আঘাত করা হয় যেখানে স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির দ্বারাই সম্ভব নয়, এবং উপরে উল্লিখিত সাক্ষ্য প্রমাণ ও পরিস্থিতি থেকে জানা যায় যে সে ব্যক্তি মৃতার শ্বশুর সুনীল দাস ছাড়া আর অন্য কেউ নয়। তারপর সমস্ত সাক্ষ্য প্রমাণাদির পর্যালোচনা থেকে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে মৃত চারুবালাকে আঘাত করে হত্যা করা হয়েছে, এবং উপরে উল্লেখিত জোরালো পরিস্থিতির যোগসূত্র চেইন অফ স্ট্রং সার্কামস্টেন্সেস আদালত নিঃসন্দেহে এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসামি সুনীল দাস এই হত্যাকাণ্ড সংঘটিত করেছেন, এবং সে তার পুত্র চারুবালার উপর যৌন লালসা চরিতার্থ করার প্রয়াস চালায় এবং তাতে ব্যর্থ হয়ে সে তাকে হত্যা করে। এই লজ্জাজনক ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চিরতরে তার কণ্ঠ রুদ্ধ করে দেয়। আসামি সুনীল দাস শুধু এটা করে ক্ষান্ত হয়নি, এরপর সে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে আসামি কেদার দাসের যোগসাজশে তাকে দিয়ে চারুবালা বিষ পানে আত্মহত্যা করেছে বলে থানায় মিথ্যা সংবাদ পাঠায়। আসামি কর্তৃক মৃতা চারুবালার স্বামী এবং স্ত্রীর মৃত্যুর প্রমাণ ধামাচাপা দেওয়ার ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে তার পিতা আসামি সুনীল দাস এবং আসামি কেদার দাসকে সহযোগিতা করে। আসামি সুনীল দাসের বিরুদ্ধে আনিত 302/201 ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারার অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে এই অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আদালত মনে মনে সিদ্ধান্ত নেন। সকাল থেকে চারুবালার বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আজ রায়ের দিন। চারুবালা নিহত হওয়ার পর বড় ভাই নিখিলেশ একদিনের জন্যও মা বাবাকে কোনো সান্ত্বনার কথা শোনায়নি। বোনের লাশ তার সকল অনুভূতি কেড়ে নিয়েছিল। মনের ভেতর একটা দুঃখ ডাহুকের মতো ডাকাডাকি করত সারাক্ষণ। আজই প্রথম সে মা ও বাবাকে সদরে যাবার জন্য তাড়া দিতে লাগলো। ঘড়ির কাঁটা 10:30 ঘর ছুঁই ছুঁই করছে। জজ সাহেব এজলাসে উঠলেন। চারুবালা হত্যার মামলার রায় পাঠ করার পূর্বে তিনি চারদিকে একবার তাকিয়ে নিলেন। কোর্টরুম হঠাৎ শান্ত হয়ে গেল। পিন পতনের শব্দ নেই। জজ সাহেব রায় পড়তে শুরু করলেন। দীর্ঘ রায়। রায়ের গুরুত্বপূর্ণ অংশসমূহ পাঠ করে তিনি আদেশের অংশ পড়ে শোনালেন। বিচারে নরধম সুনীল চন্দ্রের যাবজ্জীবন কারাদণ্ড হলো। পঞ্চশর্ধ সুনীল মাথা নিচু করে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। গ্রীষ্মকালের সকালটি তার কাছে গভীর রাতের মতো মনে হলো। জেলের ভেতর বাকি জীবন কাটানোর ভয়াবহ দৃশ্যটি মনে পড়তেই সে কান্নায় ভেঙে পড়ল। এদিকে চারুবালার মা বাবা ভাইয়ের চোখে আনন্দশ্রু চিকচিক করে উঠল। আদালতে বসা অনেক শ্রোতাই আনন্দে কেঁদে ফেলল। সত্যের জয় চারিদিকে একটা প্রশান্তির ঢেউ খেলে গেল। জজ সাহেব চারুবালার স্বামী কার্তিক চন্দ্র ও কেদার দাসের প্রত্যেকের 2 বছর করে সশ্রম কারাদণ্ডের কথা ঘোষণা করে এজলাস থেকে নেমে পড়লেন। তো এই ছিল চারুবালা হত্যার কাহিনী। 1984 সালে ঘটে যাওয়া বাংলাদেশের এক গ্রামের কিশোরী গৃহবধূ চারুবালাকে এইভাবেই হত্যা করা হয়েছিল, যে ঘটনা আমরা অনেকেই জানি না। তা আমি চেষ্টা করব কিছু কিছু এরকম ঘটনা আপনাদের জন্য সংগ্রহ করে আপনাদেরকে পরবর্তীতে শোনাতে। তা আপনাদের আজকের এক্স ফাইলসের চারুবালার হত্যাকাণ্ড বা চারুবালার হত্যা মামলার কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।